আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্ক প্রবলেম নিয়ে কাজ করব। আমার হাতে যে হ্যান্ডসেটটি আছে, এই হ্যান্ডসেটটির প্রবলেম হচ্ছে নো সার্ভিস। তো আমরা যদি একটু দেখি এখানে, তো হ্যান্ডসেটটি নো সার্ভিস অবস্থায় আছে। তো নেটওয়ার্ক ডায়াগনোসিস করতে গেলে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে হ্যাঁ, নেট তো নাই, কিন্তু প্রবলেম যেটা আছে তার ধরন কীরকম। ধরেন হতে পারে ইমার্জেন্সি, নো সার্ভিস, তারপর হচ্ছে নো সার্ভিসের ভিতরে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, রেডিও অফ। হ্যাঁ, তো রেডিও অফ কন্ডিশনে যখন চলে যায়, তখন এটা হচ্ছে গতানুগতিক যে পদ্ধতিটা আছে, যে আমরা অনেকে হচ্ছে এই যে এখানে ডাব্লুটিআর যে আইসিটা আছে, যেটাকে আমরা আরএফআইসি হিসাবে জানি, তো সেই ডাব্লুটিআর 2965 যে আইসিটা আছে সেটাকে চেঞ্জ করার পরে একটা সমাধান হয়ে যায়, অথবা যেভাবে জানি সলিউশন করার চেষ্টা করি। কিন্তু প্রপার ডায়াগনোসিস করে যদি আমরা কাজ করি, তাহলে ফেইলার তো হবেই না ইনশাল্লাহ। এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখে আমরা কাজগুলো সলভ করতে পারি। তো এই ফোনটায় যে প্রবলেম বা যে সমস্যাটা, এই ফোনটাতে যেই সমস্যা সেটা হচ্ছে রেডিও অফ। যেখানে দেখতে পাচ্ছেন রেডিও অফ। তো এই রেডিও অফ কেন হয়, মানে মূল বিষয়টা হচ্ছে রেডিও অফ কেন হয়, কখন হয়, এটা আমাদের জানতে হবে আগে। ধরেন নেটওয়ার্ক সেকশনে যেই লাইনগুলোর মাধ্যমে কাজ করে, ডব্লিউটিআরআইসি যেই ফর্মুলার উপর ডিপেন্ড করে কাজ করে, সেখানে দুটো ভোল্টেজ অ্যাভেলেবেল থাকা চাই এই ডাব্লিউটিআর 2965-এর ক্ষেত্রে। তো একটা হচ্ছে 1 ভোল্ট, একটা হচ্ছে 1.8 ভোল্ট। তো 1 ভোল্ট অথবা 1.8 ভোল্ট কোনো একটা ভোল্টেজ যদি মিসিং হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এই নো সার্ভিসের মতো ইস্যুটা চলে আসে এবং রেডিও অফ। এবং শুধু যে হচ্ছে এই ভোল্টেজ মিসিং হয়ে গেলে বা হচ্ছে এখান থেকেই আসে তেমনটা না। ধরেন হচ্ছে এমনটা হতে পারে, তো আমরা এই ফোনটার হচ্ছে নেটওয়ার্ক সেকশনকে ওপেন করলাম, ওপেন করার পরে নেটওয়ার্ক সেকশনে গেলেই আমাদের মাথা ঘুরে যায়, অনেক কিছু আছে এইখানে। বাট আপনি যদি বিষয়গুলো বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করেন যে আসলে আপনি এই এতগুলো লাইনের দিকে না তাকিয়ে আপনি শুধুমাত্র হচ্ছে কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি কাজগুলো করতে পারেন। যেমন আপনি এখানে প্রথমে দেখবেন হচ্ছে ভোল্টেজ লাইনগুলো, যে এখানে ভোল্টেজ লাইনগুলো কোন কোন ভোল্টেজ কোন কোন আইসিতে গেছে। তা আমরা প্রথমে ভোল্টেজ লাইনগুলো নিয়ে কথা বলি। ভাই, কাজকে যদি ভাগ করে নেই এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে মনে হয় না যে হচ্ছে এটা নিয়ে কোনো হ্যাসেলে পড়তে হয়। দেখেন, প্রথমে আমরা একটা জিনিস চিন্তা করব, যে এই সেকশনের ফার্স্ট সাপ্লাই যদি আমরা হচ্ছে, এটা হচ্ছে ডাব্লুটিআর। কোয়ালকম বেস ফোনের ক্ষেত্রে ডাব্লুটিআর, এসডিআর এই ধরনের আরএফআইসিগুলো ইউজ হয়। আর মিডিয়াটেকের জন্য তো সেটা তো আলাদাই, এমটি দিয়ে শুরু হয় আরএফআইসিগুলোর নাম। তো ডাব্লুটিআর 2965 এটা হচ্ছে একটা জনপ্রিয় এবং একটা পপুলার আইসি। এই আইসি ইউজ করে হিউজ পরিমাণ ফোন হচ্ছে তৈরি হয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের ফোন তৈরি করছে। এখন এই নেটওয়ার্ক সেকশনের মধ্যে কি কি আছে, অনেক কিছু আছে। আমরা আসলে অনেক কিছুর নাম জানি, অনেক কিছু জানি না, এরকম আছে। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট, ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট অনেক কিছু আছে এখানে। আসলে এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। আপনি যদি পরিপূর্ণ সেকশনটা সম্পর্কে অবগত থাকেন, যে এই যে এখানে যে ছোট যে পার্টসটা আছে, এই যে পার্টস, এই যে পার্টস, এই যে পার্টস, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ছোট আইসি দেখা যাচ্ছে, এই যে ছোট আইসি দেখা যাচ্ছে, এই যে ছোট হচ্ছে আইসি দেখা যাচ্ছে, এগুলো কি? তো এইগুলো যদি আপনি না জানেন, এগুলো সম্পর্কে যদি আপনার প্রপার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক সেকশনে সফলতা পাবেন না। আপনার লো নেটওয়ার্ক এসে বসে আছে, নেটওয়ার্ক বারবার ড্রপ হচ্ছে, হ্যাঁ, ইমার্জেন্সি আসে, তারপর এই ধরনের যে প্রবলেমগুলো আসে সেগুলো কোথা থেকে আসে এটা বুঝতে হলে আপনাকে নেটওয়ার্ক সেকশন সম্পর্কে পরিপূর্ণ একটা আইডিয়া থাকা চাই। আমি মূলত বেসিক্যালি আমার পেইড ক্লাসে, অনলাইন যে ক্লাস আছে সেখানে
প্রত্যেকটা পার্টস নেটওয়ার্ক সেকশনে দেখেন কয়েলের অভাব নাই, প্রচুর কয়েল। এই মাদারবোর্ডের মধ্যে অন্য অন্য সেকশনে যতগুলো কয়েল ইউজ করা হয়েছে তার থেকে 10 গুণ বেশি, 10 গুণ কি আপনার আরও বেশি কয়েল ইউজ করা হয়েছে। তো এতগুলো কয়েল এখানে কেন লাগে? এই লাইনগুলো কয়েলের ভিতর দিকে ঢুকে আবার যেতে হবে। প্রত্যেকটা কয়েল হচ্ছে এখানে গ্রাউন্ডে, রেজিস্টারগুলো হচ্ছে আপনার সিরিজে কানেক্ট থাকে, আর কয়েলগুলো হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট থাকে। এগুলো কেন, কিসের জন্য থাকে? এত বেশি ক্যাপাসিটর এখানে কেন লাগে? এখানে ক্যাপাসিটর কোনটা, কয়েল কোনটা, সেটা অনেকেই গোলাই ফেলেন। আপনি অনেকে হচ্ছে অনেক দিন ধরে কাজ করতেছে, তাদেরকে যদি কোশ্চেন করেন যে নেটওয়ার্ক সেকশনে কী আছে, এত জিনিসগুলো কী, তো এতটা অ্যান্সার মনে হয় দিতে পারবে না আমার যা মনে হচ্ছে। হয়তো বা বলবে যে অনেকগুলো কয়েল থাকে, ক্যাপাসিটর থাকে, তারপর হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো আইসি থাকে, কিন্তু সেগুলো কী কী সেগুলো জানতে হবে। তা আমি ছোটোখাটো একটা বর্ণনা দিই প্রথমে, যে এখানে নেটওয়ার্ক সেকশনে কী কী থাকে, সেইটা বিশ্লেষণ করার পরে আমি মূল টপিক্সে ফিরে যাব, যে আমার রেডিও অফ যে প্রবলেমটা আসছে সেটা কীভাবে সলিউশন করব। দেখেন, নেটওয়ার্ক সেকশনে থাকে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ফার্স্ট, আমি যদি এখানে লিস্ট করি, লিস্ট করে যদি বর্ণনা করি, সেক্ষেত্রে বিষয়টা কেমন হয়। আচ্ছা, নেটওয়ার্ক সেকশনে যে জিনিসগুলো থাকে, নাম্বার 1, আমি মাঝখান থেকে শুরু করলাম, WTR অথবা SDR। এটা আমি কোয়ালকমের ক্ষেত্রে বলতেছি, মিডিয়াটেক সেম, বাট নামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকতে পারে। এখানে WTR আর ওখানে RFIC যেটা আছে সেটা হচ্ছে MT দিয়ে শুরু হতে পারে। SDR অথবা MT ডট ডট ডট, যেই সিরিজ থাকুক। 2 নম্বরে কি থাকে, 2GIC, 3 নম্বরে কি থাকে, 4GIC। এটা 4G বেস ফোনের ক্ষেত্রে বলতেছি, 5Gর ক্ষেত্রে কনসেপ্টটা একটু আলাদা। বাট 4G যদি আপনি না জানেন, 4G সম্পর্কে, 4Gর টোটাল সেকশনটা সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, 5Gতে আপনি ব্যর্থ, এবং টোটালি ব্যর্থ। 5Gতে গিয়ে আপনি শুধু তাকাই থাকা ছাড়া আর কোনো কাজ নাই। কেননা 5Gর হচ্ছে আপনি 4G বেস ফোনগুলোর পাওয়ার সেকশন, তারপর হচ্ছে আপনার চার্জিং সেকশন, নেটওয়ার্ক সেকশন, এইগুলো সম্পর্কে যদি আপনার প্রপার আইডিয়া না থাকে, তাহলে 5Gতে গিয়ে আপনার কোনো লাভ নাই। আপনি যেই সেকশনই যান না কেন, যত বড়ই হচ্ছে টেকনিশিয়ান হন না কেন, এবং সেটা মুখস্থ বেস, আপনি যদি মুখস্থ বেস টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে ওখানে গেলে ব্যর্থতা আপনার জন্য হচ্ছে একেবারে কাম্য। কেননা ওখানে গিয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ হবে না। কেননা হচ্ছে ওইখানের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনি 4G বেস ফোনের ক্ষেত্রে 4Gটা যদি কমপ্লিট না করেন, পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন, আদার্স অন্যান্য সকল সেকশন, সেগুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, আপনি 5Gতে গিয়ে কিছুই করতে পারবেন না। তারপর আর কি থাকতে পারে, APTIC, BPA APTIC, ভোল্টেজ ফর PA, APT, অ্যাভারেজ পাওয়ার ট্রিগার, APT। আচ্ছা, APTটি আমি একটু পরে আসি, APT আমি এখানে লিখবো না, এটা পাওয়ার সেকশনের জন্য লিখবো। নেটওয়ার্ক সেকশনে কি কি থাকে, আমার মূল টপিকস হচ্ছে সেটা। 4 নম্বরে আর কি থাকতে পারে, 4GIC, 4GIC পরে থাকবে হচ্ছে ডাইভার্সিটি, তাহলে DRX, একটু সংক্ষেপে লিখলাম, ডাইভার্সিটি। তো 4 নম্বরে কি থাকতে পারে, ডাইভার্সিটি অ্যান্টেনা, DIR, ডাইভার্সিটি। SITY, ডাইভার্সিটি। 5 নম্বরে কি আছে, আর অনেক কিছু আছে ভাই এখানে, ডুপ্লেক্সার,
ডুপ্লেক্সার। 6 নম্বরে কি থাকতে পারে? SAW সারফেস অ্যাকোস্টিক ওয়েভ ফিল্টার, FILTER ফিল্টার। হাতের লেখা খারাপ, একটু বুঝে নিন কষ্ট করে। 7 নম্বরে কি থাকতে পারে? ডুপ্লেক্সার, ট্রিপ্লেক্সার, TRIPLEXER ট্রিপ্লেক্সার। 8 নম্বরে আর কি থাকতে পারে? RF সুইচ, RFSW, ওটা সংক্ষেপে লিখলাম সুইচ, RF সুইচ। 9 নম্বরে কি আছে? এই RF সুইচের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, DP-DT, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া DP-3T, এরকম করে মানে 40, 50, 60, 70, 80, 90 এরকম করে অনেক ধরনের RF সুইচ এখানে আছে। তারপর কি থাকতে পারে? কাপলার। তারপর আর কি থাকতে পারে? স্পেশালি LNA আইসি, লো নয়েজ অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এরকম আরও অসংখ্য রকমের পার্টস এখানে আছে। তার মধ্যে কয়েল, ক্যাপাসিটর এগুলো তো আছে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেজিস্টর, এগুলো ক্ষুদ্র জিনিস, সেগুলো আমি এখানে লিখলাম না। তো অ্যান্টেনা সুইচ থাকতে পারে, অনেক কিছু আছে। আরও এরকম অসংখ্য স্পেয়ার পার্টস বা আইসি যে যাই বলেন না কেন নেটওয়ার্ক সেকশনে অ্যাভেলেবেল, এবং এদের প্রত্যেকের কাজ আছে। প্রত্যেকে যখন স্বয়ংক্রিয়ভাবে যার যার কাজটা সে নিজে নিজে করবে, তখন আপনার নেটওয়ার্ক সেকশন 100% ওকে এবং হচ্ছে প্রপার কাজ করবে। তো এদের মধ্যে কাউকে সিপিইউ ডিরেক্টলি কন্ট্রোল করে, কেউ নিজে নিজে কাজ করে, কেউ সিগন্যালের উপর ডিপেন্ড করে কাজ করে। তো কাজের ধরন অনুযায়ী এদের ব্যবহার আলাদা আলাদা। আল্লাহর রহমতে টোটাল সেকশনটাই আমার খুব ভালোভাবে আয়ত্ত করা আছে, যার জন্য নেটওয়ার্ক ইস্যু আসলে খুব কম পরিমাণ হ্যাসেল হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা হতেই পারে। তো এইবার আমরা এর স্ট্রাকচারটা দেখব যে একটা নো সার্ভিস ফোন যদি আমাদের কাছে আসে, তাহলে কোত্থেকে শুরু করব, কিভাবে কাজ করব। আপনি প্রথমে যেটা করতে পারেন যে আমরা তো এখানে চিনি যে এটা 4G আইসি, এটা হচ্ছে এটা 4G, এটা 2G, এটা হচ্ছে WTR 2965, এটা ডুপ্লেক্সার, সরি এটা ডাইভার্সিটি, আর সবার শেষে নিচে যেটা আছে APT। আর লাগবে পাওয়ার আইসি, পাশাপাশি আমার আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে CPU, ডাটা কলকের জন্য। এখন বিষয়টা হলো যে এই যে অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনা দিয়ে সিগন্যালটা কি হবে? ইন হবে। দুইভাবে সিগন্যালটা রিসিভ হয়। একটা হচ্ছে অ্যান্টেনা দিয়ে সাববোর্ডের মাধ্যমে রিসিভ হয়, এবং সেটা 2GPA-তে আসে রিসিভার। 2GPA হচ্ছে রিসিভার, 4GPA হচ্ছে ট্রান্সমিটার, এবং এই WTR হচ্ছে সমন্বয়ক, সবগুলো সমন্বয় করে। এবং এই 2GPA যেভাবে রিসিভ করে, এই ডাইভার্সিটিও সেমভাবে হচ্ছে সিগন্যালটা রিসিভ করে। এটা হচ্ছে 4G অ্যান্টেনা কানেকশন। তো এই 4G থেকে হচ্ছে সিগন্যাল কি হয়, এখান থেকেও সিগন্যাল রিসিভ হয় এবং ট্রান্সমিট হয়, এখান থেকেও সিগন্যাল রিসিভ হয় এবং ট্রান্সমিট হয়। তো এই সিগন্যাল রিসিভ এবং ট্রান্সমিটের মধ্য দিয়ে এখানে সমন্বয় করে এখান থেকে সিগন্যালগুলো আসবে এবং যাবে। এই সিগন্যালগুলো এই মাদারবোর্ডে ঢোকার পরে 2G আইসি থেকে কোথায় যাবে, 4G আইসি থেকে কোথায় যাবে, 2G আইসি কী কাজ করবে, 4G আইসি কী কাজ করবে, এগুলো আমি টোটালি ভেঙে ভেঙে প্রত্যেকটা কম্পোনেন্টের নিয়ে আলাদা আলাদা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিকস আছে, আমি হচ্ছে অত বিশ্লেষণের দিকে না যাই, না গিয়ে আজকে টপিক্সটা বা আজকে যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য আমার এখানে কী কী লাগবে। তো আমার এখানে যে জিনিসটা দেখতে হবে যে প্রথমে ধরেন আমি উপর থেকে শুরু করলাম, অথবা আমি 2G থেকে শুরু করলাম। 2G আইসিতে কয়টা ভোল্টেজ রিকোয়ারমেন্ট 2G আইসির জন্য? তো 2G আইসির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে, এখানে
কি কি? বিপিএ এপিটি, সরি ভুল বলছি, বিপিএস পাওয়ার অথবা বিব্যাট। সরাসরি বিব্যাট যদি হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে তাহলে ব্যাটারি থেকে আসবে, আর যদি বিব্যাট সাপ্লাই না দিয়ে থাকে তাহলে হচ্ছে বিপিএস থেকে আসবে। যেহেতু এটা বিব্যাট, এখান থেকেই হচ্ছে এই পিএমআই 632 এখান থেকে হচ্ছে এই লাইনের মাধ্যমেই কোথায় যাচ্ছে? পাওয়ারটা ব্যাটারিতে যাচ্ছে। তো ব্যাটারির লাইনটা না দেখাইয়া এখান থেকে ডিরেক্টলি এখান থেকে দেখাই দিছে। যদি এই বিব্যাট লাইনটা সরাসরি আমার এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে ওখানে চলে যাইতো, তাতে আমার কোনো আফসোস ছিল না, কেননা হচ্ছে একই কথা এখানে চলে যাওয়া। তো বিব্যাট 3.7 ভোল্ট স্ট্যান্ডার্ড যে ওয়েট সেটা আমরা ধরি, এটা 4.2 ভোল্ট হতে পারে, আরও বেশি কম হতে পারে, কোনো সমস্যা নেই। সেই ভোল্টেজটা এখানে ইন হবে। পাশাপাশি থাকবে কি? ভিরেজ 1.8 ভোল্ট, সেটাও থাকতে হবে। তো 2G আইসির ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা। এই নেটওয়ার্ক সেকশন সম্পর্কে অনেক কথা আছে ভাই, এগুলো নিয়ে কথা বলতে গেলে হচ্ছে সময় শেষ হবে না। তো বিট ম্যাপে রেড কালারের যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে ভোল্টেজ লাইন। তো আমরা এই আইসিতে দেখতে পাচ্ছি না 3টা লাইন, বিব্যাট, বিপিএ এপিটি, আর হচ্ছে ভিরেজ 1.8 ভোল্ট। এই ভোল্টেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট হার্ডওয়্যার সলিউশনে আপনি যদি যান, তা হার্ডওয়্যার সলিউশন কখনোই পরিপূর্ণ না। হার্ডওয়্যার সলিউশনের মধ্যে অনেক সময় অনেক ল্যাগেন্সি থাকে। এখানে কিছুমাত্র লাইন ইন্ডিকেশন দেওয়া থাকে যে এই লাইনগুলো ওখানে গেছে, এরকম, এর বেশি কিছু না। তো হার্ডওয়্যার সলিউশন দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আসলে বেশি দূর যেতে পারবেন না। প্রবলেম দু একটা সলভ হলেও হতে পারে। ধরেন এর মধ্যে কোনো একটা লাইন যদি মিসিং থাকে তাহলে সেই লাইনটা হচ্ছে আপনি এখানে ভোল্টেজগুলো মেপে অথবা অন্য অন্য যে প্যারামিটার বা যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে যদি মিসিং থাকে এবং সেটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি সেটা সলিউশন করতে পারবেন, আদারওয়াইজ না। তো এই 2G আইসির ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা। কি কি? বিব্যাট 3.7 ভোল্ট, ভিরেজ L5 1.8 ভোল্ট, আর 4G আর বিপিএ এপিটি সেটা আসবে হচ্ছে এই যে এখানে একটা এপিটি মডুলেটর দেওয়া আছে। এই এপিটি মডুলেটর এটা হচ্ছে 12 পিনের আইসি। আমি এক সময় দেখলাম একজন এটা নিয়ে খুব তর্ক করতেছে, বলতেছে এটা তো ওবিপি আইসি। আসলে ওবিপির মতো দেখতে, কিন্তু এখন ওবিপির মতো দেখতে এটা তো লাইট আইসি হতে পারে, কেননা এরকম লাইট আইসি তো হচ্ছে 12 পিনের আছে। তো যাই হোক, সেকশন বাই সেকশন জানতে হবে, জানলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় কার থাকার কথা এবং কোথায় কে আছে। যাই হোক, তো বিপিএপিটি 4G আইসিতেও ভোল্টেজ ভ্যালু রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা। সেটা হচ্ছে ভিরেজ 1.8 ভোল্ট, ডিরেক্টলি বিব্যাট 3.7 ভোল্ট, তার পাশাপাশি থাকবে হচ্ছে বিপিএ এপিটি। তো বিপিএ এপিটি ছেড়ে দিলাম, এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডাব্লিউটিআর এর ভোল্টেজ রিকোয়ারমেন্ট কয়টা? ডাব্লিউটিআর এর ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে 2টা। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন হচ্ছে আমরা যদি এসডিআর এর ক্ষেত্রে যাই, এসডিআর এর ভোল্টেজ রিকোয়ারমেন্ট থাকে 4 থেকে 5টা। আবার আমরা যদি হচ্ছে মিডিয়াটেক আরএফআইসির দিকে তাকাই, সেখানে এক একটার ক্ষেত্রে ভোল্টেজ রিকোয়ারমেন্ট এক এক আইসির ক্ষেত্রে এক এক রকম। তো সেটা হতেই পারে, স্পেকট্রামের ক্ষেত্রে আবার একটু ভিন্ন হতে পারে। তো আমরা যেহেতু 4G বেস ফোন নিয়ে কাজ করতেছি এবং সেখানে WTR 2965 আছে, তো WTR 2965 এর যা ভোল্টেজ রিকোয়ারমেন্ট আমরা সেটা নিয়েই কথা বলব। তো এখানে 2টা ভোল্টেজ WTR এর জন্য প্রয়োজন, সেটা হচ্ছে ভিরেজ L4, এটা হচ্ছে এলডিও ভোল্টেজ 1.8 ভোল্ট, আর ভিরেজ L1 1.0 ভোল্ট। এই 1.8 ভোল্ট এবং 1.0 ভোল্ট এর কোনো একটা ভোল্টেজ যদি মিসিং হয়ে যায় তাহলেই হচ্ছে রেডিও অফ যে ইস্যুটা আছে সেটা চলে আসে। এবং এই ভোল্টেজ ঠিক আছে, বাট এই আইসির মধ্যে আর কি কি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ডিরেক্টলি সিপিইউ থেকে ডাটা এবং ক্লকের 2টা লাইন আসছে এখানে। সেই ডাটা এবং ক্লক যদি মিসিং হয়ে যায় তাহলে হচ্ছে গিয়া রেডিও অফ এসে এই প্রবলেমটা আসতে পারে। নো সার্ভিসের মধ্যে কয়েকটা ক্যাটাগরি থাকে, রেডিও অফ, ডিরেক্টলি নো সার্ভিস, হ্যাঁ, তারপর হচ্ছে আরও থাকতে পারে। ইমার্জেন্সির বিষয়টা আবার আলাদা। আবার নেটওয়ার্ক ড্রপ হয়ে যাওয়া, এই আছে এই নাই, এই নো সার্ভিস দিচ্ছে, এই আবার নেটওয়ার্ক আসতেছে, সেগুলোর কেস আলাদা। তো আমরা প্রপার যদি শিখে নেই তাহলে কে মানে কোন ফল্ট কিভাবে আসতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া হয়ে যাবে। তখন হচ্ছে আমাদের কোনো কিছু হচ্ছে মানে আন্দাজে খোঁজাখুঁজি করতে হবে না, আমরা এমনিতেই পারবো ইনশাআল্লাহ। তো এখানে ডাটা ক্লকের লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে হচ্ছে আমার রেডিও অফ মতো ইস্যুটা আসতে পারে।
পাশাপাশি এখানে আর একটা লাইন আছে, এটা হচ্ছে বিরেস এক্সো। এই এক্সো সিগন্যাল যেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে এখানে আসছে, ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি এখানে আসে। আমরা একটা জিনিস জানি কিনা জানি না, সেটা হচ্ছে মিডিয়াটেকের ক্ষেত্রে 19 মেগাহার্টজ 26 মেগাহার্টজ ক্রিস্টাল যে ইউজ করা হয়, যেমন এই যে ক্রিস্টালটা, এই ক্রিস্টাল এরকম মিডিয়াটেক, কোয়ালকম, স্পেকট্রাম বিভিন্ন ফোনের ক্ষেত্রে এরকম ক্রিস্টাল ইউজ করা হয়। এই ক্রিস্টাল যদি ফোনের মধ্যে না থাকে তাহলে কি হবে? আপনার ফোন অন হবে না। এই ক্রিস্টালের কোনো প্রবলেম হলে আপনার ফোন অন হবে না, কখনোই অন হবে না। আচ্ছা, কেন? ফ্রিকোয়েন্সি পাবে না ফোন। এখন যে 5G বেস যে ফোনগুলো আসছে, সেই ফোনগুলোতে এরকম ফিজিক্যাল ক্রিস্টাল অনেক ফোনেই থাকে না। সেখানে একটা ক্রিস্টাল ক্লোক আইসি নামে পরিচিত একটা ডিরেক্টলি একটা ছোট এরকম একটা আইসি দেওয়া আছে, সেই আইসিটাই হচ্ছে কাজ করে। ডে বাই ডে সব কিছু আপডেট হচ্ছে। তো এই ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সিটা আছে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়। দুই ধাপে বিভক্ত হয়ে ধরেন নেটওয়ার্ক সেকশনের জন্য 50% আর পাওয়ার সেকশনের জন্য 50%, এভাবে করে কাজ করে। তো এখানে একটা লাইন আসছে, সেটা হচ্ছে বিরেস এক্সো। সেই এক্সো লাইনটাও হচ্ছে প্রপারলি কানেক্টেড থাকতে হবে। এবং এই সকল আইসির যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে এবং ডাটা কলক যে লাইনগুলো আছে, ডিরেক্টলি ডাব্লিউটিআর এর যে ডাটা কলক যে লাইন দুইটা আসছে, সেটা ডিরেক্টলি সিপিইউ থেকে আসছে, এর সাথে কারো কোনো সম্পর্ক নাই। এবং এই লাইন দুইটা মেজারমেন্ট করার জন্য আপনি বাইরে কোনো কম্পোনেন্টও পাবেন না, ডিরেক্টলি আইসির নিচের প্যাড হয়ে সিপিইউর নিচের প্যাডে চলে গেছে, প্যাড টু প্যাড কানেকশন। আর 4G 2G এবং এই বিপিএ এপিটি, এই তিনটা আইসি একই ডাটা কলক লাইনের মাধ্যমে কানেক্টেড। তো আপনি এর যে কোনো একটা ডাটা কলক মেজারমেন্ট করলেই আপনি এই তিনটা আইসির ডাটা কলক একবারে মেজারমেন্ট করে নিতে পারবেন। তো এই লাইনগুলোর ডাটা কলক মেজারমেন্ট করার জন্য আপনি বাইরে হচ্ছে এই ধরনের কিছু পয়েন্ট পাবেন, যেখানে কিছু ডাটা কলকের সাথে কিছু কম্পোনেন্ট কানেক্টেড থাকে। তো সেই কম্পোনেন্টগুলো মেজারমেন্ট করলেই আপনারা হচ্ছে ডাটা কলক পেয়ে যাবেন। তো আমার এখন যেটা করা উচিত, যেহেতু এটা রেডিও অফ, সেক্ষেত্রে আমার কোনো অ্যান্টেনা কোনো কিছু মেজারমেন্ট করার দরকার নেই। আমার প্রথমে হচ্ছে মেজারমেন্ট করতে হবে ভোল্টেজ ভ্যালু। তো আমি প্রথমে ভোল্টেজ লাইনগুলো আছে সেগুলো জিআর ভ্যালু মেজারমেন্ট করব। ভোল্টেজের যে লাইনগুলো আছে সেগুলো মেজারমেন্ট করার পরে আমার এরপরে প্রোটোকল লাইনগুলো দেখতে হবে, প্রোটোকল লাইনগুলো ঠিক আছে কিনা। যদি ভোল্টেজ ভ্যালু এবং প্রোটোকল লাইনগুলো ঠিক থাকে, তাহলে কোনো একটা আইসি কাজ করতেছে না, কোনো একটা আইসি নষ্ট হয়ে গেছে, সেটাও মনে করতে পারবো বা ধরে নিতে পারবো যে আইসি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আইসি নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। সেক্ষেত্রে আইসি ফিজিক্যাল ড্যামেজ কিনা, ওয়াটার ড্যামেজ কিনা, বা আইসির প্যাড নষ্ট হয়ে গেছে কিনা, সে যেহেতু এগুলো লেগ আইসি, এগুলো পাশ থেকে তাকাইলেই দেখা যায়। বাট এটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, এটা যেহেতু বিজিএ। তো আমরা প্রথমে প্রত্যেকটা আইসির ভোল্টেজ লাইনগুলোর, প্রোটোকল লাইনগুলোর জিআর ভ্যালু নিব। সেই জিআর ভ্যালুগুলো দেখব, দেখার পরে তারপরে হচ্ছে ফিজিক্যাল ভোল্টেজ ভ্যালুগুলো নেব। জিআর ভ্যালু এবং ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করার মধ্য দিয়েই আমাদের একটা জিনিস পরিষ্কার হবে যে হচ্ছে এই লাইনগুলোতে কোনো ঝামেলা আছে কিনা। এবং এই লাইনগুলোতে ঝামেলা হওয়ার কারণেই আমার হচ্ছে এই রেডিও অফ এর মানে একটা জটিল প্রবলেম। রেডিও অফ অনেকেই আমরা সলভ করতে পারি না, কেননা আমরা জানি না প্রপার বিষয়গুলো, সেই জন্য পারি না। তো এই রেডিও অফ কোত্থেকে আসে সেটা আমরা এখন ডায়াগনোসিস করব ফিজিক্যাল বোর্ড দিয়ে। তো এই হচ্ছে আমার ফিজিক্যাল বোর্ড, যেখানে এই আরএফআইসিটা মোটামুটি যে জায়গা থেকে ফোনটা আমার কাছে আসছে, এই আরএফআইসিটা হচ্ছে মোটামুটি 3-4টা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে দেখা হয়েছে যে রেডিও অফ প্রবলেমটা যায় কিনা। তো প্রবলেম যদি এখান থেকে না হয়, এই আরএফআইসি থেকে না হয়, আইসি যদি ভালো থাকে, তাহলে 100টা আইসি চেঞ্জ করলেও কি আমার প্রবলেম সলভ হবে? কখনোই হবে না। আমার প্রপার লাইনগুলো মেজারমেন্ট করে তারপরে হচ্ছে প্রবলেম যদি আমি কোথাও আইডেন্টিফাই করতে না পারি, তারপর হচ্ছে আমার প্যাড ভ্যালু, মানে নিচের আইসির নিচের যে প্যাডগুলো আছে সেগুলো অন বাই অন মেজারমেন্ট করতে হবে। তো যাই হোক, আমরা এখন জিআর ভ্যালু নিব প্রত্যেকটা আইসির। সেই জিআর ভ্যালুগুলো কিসের? ভোল্টেজ এবং হচ্ছে প্রোটোকল লাইন এবং এক্সো, এই তিনটা জিনিস আমরা প্রথমে দেখব। দেখার পরে তারপর আমরা ডিসিশন নিব যে আমাদের কি করা উচিত। তো প্র্যাকটিক্যালি বোর্ডে আসার পরে সর্বপ্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে আপনাকে একবার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্নারে চোখ বুলিয়ে দেখতে হবে যে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা। অথবা ধরেন কোনো একটা আইসি এখান থেকে তোলা হয়েছিল, তোলার পরে সেই আইসিটা আবার প্রপারলি হচ্ছে ওখানে পেস্ট করা আছে কিনা।
ধরেন কোনো একটা আইসি যদি হচ্ছে প্রপারলি লাগানো না থাকে, এই যে 2G 3G 4G, হ্যাঁ, WTR যেগুলোই হচ্ছে এখানে তোলা আছে, কেননা ঘাটাঘাটি যেহেতু করা হয়েছে, তার মানে হচ্ছে আহ, একদম তো হচ্ছে সে হালকা পাতলা ঘেটে ছেড়ে দেয় নাই, অবশ্যই সলভ করার চেষ্টা করছে। বোর্ড বোর্ডের এখান থেকে হচ্ছে মোটামুটি ইনসুলেশন যে উপরে যে ছিল সেগুলো হচ্ছে তুলে ফেলছে। তো সেটা তোলাতে আমার কোনো ইফেক্ট পড়বে না, কেননা এটা হচ্ছে উপরের লেয়ার, হিট সেন্সিং অথবা যাই বলেন আপনার যে হিসাবেই জানেন না কেন। তো মোটামুটি দেখে নেবেন, দেখে নেওয়ার পরে এবারের স্টেপ হচ্ছে যে আমরা এটার জিআর ভ্যালু মেজারমেন্ট করব। আমরা ভোল্টেজ এবং হচ্ছে প্রোটোকল লাইনগুলোর জিআর ভ্যালু নিব, জিআর ভ্যালু নিয়ে দেখব যে জিআর ঠিক আছে কিনা, লাইনগুলো ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। তো প্রথমে যেহেতু এটা 4G আইসি, 4G আইসির মাঝামাঝি যে স্থানটা আছে এখান থেকে হচ্ছে আমার কি বলে ভোল্টেজগুলো ইন হয়। তো এই যে মাঝখানের পয়েন্টে হচ্ছে আমার এই ক্যাপাসিটর এবং এই যে ক্যাপাসিটর আছে দুইটা, এখান থেকে বিব্যাট এবং হচ্ছে 1.8 ভোল্ট, আর অপোজিট সাইডে বিপিএ এপিটি। তো আমি এই ভোল্টেজ দুটো আগে মেজারমেন্ট করে নিই, দেখি কি অবস্থা। দুইশো 30 একটু কম দেখাচ্ছে। লোজিয়া ওকে। বিপিএ এপিটি, আর এইখানে উপরে যে দুইটা পিন আছে এই দুইটা সম্ভবত ডাটা এবং ক্লক, ডাটা ক্লক। এত কম জিআর ভ্যালু এক্সপেক্টেড না, 300-র উপরে হতে হবে। আচ্ছা, আমরা একটু স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাই, সব জিনিসগুলো আগে দেখি, তারপরে আমরা 2G আইসির কাছে যাব, দেখবো এটার কি অবস্থা। দুইশো 97, তারপর হচ্ছে 1.8 ভোল্ট, এটা হচ্ছে 1.8 ভোল্ট, আর এই পিনটা হচ্ছে বিপিএ এপিটি। আচ্ছা, এরপরে এই পিনটা হচ্ছে ডাটা, এই পিন হচ্ছে ক্লক। এখানে ডাটা ক্লক আর এইখানে ডাটা ক্লক সেম হওয়ার কথা। কর্নারের পিন দুইটা হচ্ছে ডাটা ক্লক। এই দুইটা ডাটা ক্লক হলে 4G ডাটা ক্লক, এই দুটো ওকে।
ওকে, WTR এর ভোল্টেজ ভ্যালু, সরি ভোল্টেজ লাইন, ঠিক আছে, বিরেজ এক্সো, ওকে, আরএফইপি ডাটা, আরএফইপি ক্লক, ও এটার বাইরে হচ্ছে টেস্ট পয়েন্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে বাইরে টেস্ট পয়েন্ট থাকে, কিছু কিছু ক্ষেত্রে নাই, নাও থাকতে পারে। আচ্ছা, এরপর এক্সো, পাওয়ার আছে। ওকে, আমরা তো জিআর ভ্যালু নেওয়া শেষ, মোটামুটি একটা কন্ডিশন আমরা দেখতে পেলাম। তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করব। তো ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করার জন্য আমরা দুইভাবে মেজারমেন্ট করতে পারি, বাট আপনাকে যেটা করতে হবে যে সিম লাগানোর পরে ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে হবে। সিম লাগানোর আগে কোনো অবস্থাতেই আপনি ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে পারবেন না। কেননা যারা হচ্ছে নেটওয়ার্ক সেকশন সম্পর্কে খুব ভালো বুঝেন তারা একটা জিনিস হচ্ছে বললেই বুঝে যাবেন, সেটা হচ্ছে যে WTR এ হচ্ছে যে দুইটা ভোল্টেজ আসে, 1.8 ভোল্ট এবং হচ্ছে 1.0 ভোল্ট। সেই ভোল্টেজগুলো আমরা সিম লাগানোর পরেই পাবো, সিম লাগানোর পরে পাবো, অথবা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন অবস্থায় এখানে আছে, বাট সিম লাগানোর পরে আগে পরে কি অবস্থায় আমরা সেটা একটু দেখব। তো আমি প্রথমে সিম লাগিয়ে তারপর ভোল্টেজটা চেক করব, কেননা হচ্ছে কোনো নেটওয়ার্ক সেকশন ট্রাভেল শুটিং করতে গেলে আপনাকে অবশ্যই সিম লাগিয়ে তারপর হচ্ছে ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে হবে। সিম লাগিয়ে সেটটা অন করে নিতে হবে, অন করার পরে আপনাকে মেজারমেন্ট করতে হবে। ফোনকে অন করে তারপরে হচ্ছে আপনাকে ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে হবে। তো যেহেতু আমাদের ফোনের প্রবলেম হচ্ছে রেডিও অফ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই হচ্ছে WTR এ ভোল্টেজ পাবো না, এটা পাওয়ার কথা না, কোনোভাবেই এখানে ভোল্টেজ আমরা পাবো না। ওকে, 1.8 ভোল্ট এবং হচ্ছে 1.0 ভোল্ট কিন্তু এখানে অ্যাবসেন্স। তো এই ভোল্টেজ
যদি এই ডাব্লুটিআর নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে ড্রপ হবে। এবং এই ডাব্লুটিআর এর নিচে যে প্যাডগুলো আছে, ধরেন বিরেক্স এক্সো, ডাটা ক্লক, তারপর হচ্ছে বেসব্যান্ড সেকশন থেকে, সিপিইউর মোডেম সেকশন থেকে যে লাইনগুলো এর নিচে কানেক্টেড, সেগুলোর কানেক্টিভিটি যদি ডিসকানেক্ট থাকে তাহলেও কিন্তু এই একই ঘটনা ঘটবে যে এই ডাব্লুটিআর এর ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, তখন এই ডাব্লুটিআর এর ভোল্টেজ থাকবে না। আর ডাব্লুটিআর এ যখনই হচ্ছে এই ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে তখনই আপনার যে ইস্যুটা আসবে সেটা হচ্ছে বেসব্যান্ড আননন, তারপর হচ্ছে আপনার হচ্ছে রেডিও অফ। এইচডিআর এর ক্ষেত্রে সাধারণত আসে রেডিও অফ, সরি ডাব্লুটিআর এর ক্ষেত্রে আসে রেডিও অফ, আর এইচডিআর এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বেসব্যান্ড আননন। তবে আইসির কনফিগার অনুযায়ী প্রবলেমের ভিন্নতা থাকতে পারে। যেহেতু এখানে কোনো ধরনের ভোল্টেজ আমরা পেলাম না, এখন আমরা 2G আইসির কাছে যাব। 2G আইসির কাছে আমরা হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট করব। প্রথমে আমরা ভিব্যাট 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট অ্যাভেলেবেল, 1.8 ভোল্ট, 1.8 ভোল্টও অ্যাভেলেবেল। আর একটা পিন দেখছিলাম আমরা, সেটা হচ্ছে বিপিএ এপিটি। তো সেই বিপিএ এপিটি যে লাইনটা আছে সেখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ নাই। আমরা একটু 4G আইসির কাছে যাই। যাওয়ার পরে 4Gতে আমার ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে কয়টা? 4Gতে হচ্ছে আমার ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা। তো 3টার মধ্যে একটা হচ্ছে বিব্যাট অথবা বিপিএস 3.7 ভোল্ট, এটা হচ্ছে 1.7 ভোল্ট, আচ্ছা এই 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট আর 1.8 ভোল্ট। এর পাশাপাশি ঠিক 4G আইসির অপোজিট সাইডে আমার থাকবে বিপিএ এপিটি। বিপিএ এপিটিতে থাকবে হচ্ছে, হ্যাঁ, এখানে কোনো ধরনের ভোল্টেজ নাই, কোনো ধরনের ভোল্টেজ নাই। এখন এই ভোল্টেজ যে এখানে নাই, এখানে ভোল্টেজটা থাকতে হবে। এখানে আপনার সর্বনিম্ন হলেও আপনার 0.6 ভোল্ট, 0.5, 0.6 থেকে শুরু করে 3.7 ভোল্ট অথবা 4.2 ভোল্ট পর্যন্ত এখানে আসতে পারে। বিপিএ এপিটি এর মানে হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ট্রিগার। ধরুন আপনি এমন একটা এলাকায় আছেন যেখানে হচ্ছে মোবাইলের টাওয়ারগুলো বা ওই এলাকার ফ্রিকোয়েন্সি খুব স্ট্রং, তখন এই বিপিএ এপিটি হচ্ছে ওখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে, মানে যতটুকু পাওয়ার লাগে ততটুকু পাওয়ার এখানে দেবে। সেটা হতে পারে 0.6 ভোল্ট। এই 0.6 ভোল্ট আপনার মোবাইলে যদি থাকে তাহলে আপনার মোবাইলে নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে। আপনি টাওয়ার থেকে যত দূরে যাবেন এই বিপিএ এপিটি তত হচ্ছে ভোল্টেজ এখানে বেশি বাড়াই দিবে, কেননা আইসির কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য এই বিপিএ এপিটি খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে। আপনি এমন একটা লোকাল এরিয়ায় গেলেন যেখানে কোনো ধরনের নেটওয়ার্ক কভারেজ নাই অথবা আছে খুব কম, তো সেখানে কি হয় যে আপনার 2G সিগন্যাল যদি অ্যাভেলেবেল থাকে অথবা 2G সিগন্যাল অ্যাভেলেবেল আছে কিন্তু 4G অ্যাভেলেবেল নাই, এক দাগ দুই দাগ হচ্ছে নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি, তো তার চাইতেও আপনি একদম নির্জন জায়গায় চলে গেলেন যেখানে নেটওয়ার্ক খুব কম আসে, সেইখানে এই যে বিপিএ এপিটি যে লাইনটা আছে এখানে যে হচ্ছে যে ভোল্টেজটা আসবে 0.6 ভোল্ট থেকে 0.6 ভোল্ট থেকে 4.2 ভোল্ট, যে ভোল্টেজটা এখানে আসবে সেই ভোল্টেজটা আপনি রিমোট এলাকায় যদি চলে যান, একদম লোকাল এরিয়ায় যেখানে নেটওয়ার্কের টাওয়ার মাওয়ার খুব কম আছে, সেইখানে কি হবে, এখানে 4.2 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ এই বিপিএ এপিটি আইসি জেনারেট করে এই আইসিকে দিবে কাজ করার জন্য। কেননা ওখানে এই সিগন্যাল দুর্বল, তো দুর্বল সিগন্যাল হলে সেটাকে ক্যাপচার করতে হলে বেশি শক্তি নিয়ে কাজ করতে হয়। তো সেই বেশি শক্তি নিয়ে যাতে কাজ করতে পারে তারই একটা মানে পাওয়ার সাপ্লাই হচ্ছে বিপিএ এপিটি। তো সেই বিপিএ এপিটি আমরা এখানে দেখতে পাচ্ছি একদম টোটালি মিসিং, কোনো ধরনের ভোল্টেজ এই বিপিএ এপিটিতে এখানে দেখতে পাচ্ছি না। আর আমরা যখন এটা জিআর ভ্যালু মেজারমেন্ট করতেছিলাম তখনও আমরা এখানে লো জিআর দেখতে পাচ্ছিলাম। এখন বিপিএ এপিটি যেহেতু আমরা ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতেছি, এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে এপিটি আইসি, এই এপিটি আইসির রিকোয়ারমেন্ট হচ্ছে 1.8 ভোল্ট এবং হচ্ছে 3.7 ভোল্ট বিপিএস পাওয়ার অথবা বিব্যাট পাওয়ার। আর পাওয়ার আইসি থেকে একটা আসবে 1.8 ভোল্ট। তো আমরা দেখতে পাচ্ছি বিপিএস পাওয়ার টোটালি এখানে ইন হয়েছে। ইন হওয়ার পরে তারপর হচ্ছে 1.8 ভোল্ট থাকার কথা, 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট, এই যে 1.8 ভোল্ট সে পাওয়ারও এখানে প্রেজেন্ট আছে। এই পাওয়ারটা আসে হচ্ছে পাওয়ার আইসি থেকে। এখন এই 3.7 ভোল্ট এবং হচ্ছে 1.8 ভোল্ট হচ্ছে এই এপিটি আইসির রিকোয়ারমেন্ট, পাওয়ার রিকোয়ারমেন্ট। এই ভোল্টেজ দুটো যখন অ্যাভেলেবেল থাকবে আর এই সমস্ত কম্পোনেন্টগুলো যখন সুস্থ থাকবে তখন অটোমেটিকলি
এই আইসি যেহেতু এখানে ডাটা ক্লক লাইন কানেক্টেড আছে, সিপিইউ এর কমান্ড অনুযায়ী এই যে কয়েল আছে, কয়েলের কাজ কি? কয়েলের কাজ হচ্ছে পাওয়ার জেনারেট করা এবং সুইচিং করে দেওয়া। হ্যাঁ, এখানে এই কয়েল সুইচিং এর মাধ্যমে এই কয়েল থেকে ভোল্টেজগুলো রেগুলেটেড একটা ভোল্টেজ যাবে। সেই ভোল্টেজটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ, মানে হচ্ছে ভেরিয়েবল মানে হচ্ছে সেই ভোল্টেজটাকে বাড়ানো যাবে এবং কমানো যাবে, এই টাইপের একটা ভোল্টেজ এখান থেকে প্রডিউস হয়ে আমার হচ্ছে নেটওয়ার্ক সেকশনে যেই যেই জায়গায় রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম যে 2G আইসি এবং 4G আইসি, সেখানে রিকোয়ারমেন্ট সেখানে চলে যাবে। তো যেহেতু এই কয়েলের মাধ্যমে সে পাওয়ারটা প্রডিউস হয়ে যাওয়ার কথা, এই কয়েলের ইনপুট এবং আউটপুটে আমরা কোনো ধরনের ভোল্টেজ দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে কয়েল খারাপও হতে পারে। তো আমি মোটামুটি এই সেকশনটাকে ফ্রেশ পাইলাম। এই সেকশনে কোনো ধরনের লিড বা পেস্ট কোনো কিছু লাগানো নাই, মানে এখানে কোনো কাজই হয় নাই। তো যাই হোক, এটা হয়তো বা খুঁজে পায় নাই, অথবা এমনটা হতে পারে যে এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই ছিল না, যার কারণে হচ্ছে এখানে হাত দেয়নি। তো ম্যাক্সিমাম হচ্ছে নো সার্ভিস ইস্যু, এবং হচ্ছে নো সার্ভিস ইস্যু বিভিন্ন কারণে আসতে পারে। আপনার একই ফল্ট বিভিন্ন কারণে হতে পারে, সেটা প্রোটোকল লাইন মিসিং হয়ে যাওয়ার জন্য নো সার্ভিস, অথবা রেডিও অফ আসতে পারে, আপনার ভোল্টেজ লাইন মিসিং হয়ে যাওয়ার কারণে আসতে পারে, আপনার হচ্ছে বেসমেন্ট বা সিপিউর সাথে আরএফআইসির সরাসরি কমিউনিকেশনের যে লাইনগুলো আছে তার যে কোনো একটা লাইন ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে এই রেডিও অফ প্রবলেমটা আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। কিন্তু 2G এবং 4G আইসি, 4G আইসি না আমি ছেড়ে দিলাম, 2G আইসিতে যদি ভোল্টেজ এই 1.8 ভোল্ট হোক, তারপর হচ্ছে 3.7 ভোল্ট হোক, এগুলো যদি মিসিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে না যে আপনার নো সার্ভিস হবে না, ইমার্জেন্সি কল লেখা আসবে। 2G নেটওয়ার্ক আসবে না, বাট 4G নেটওয়ার্ক আসবে, বাট কি আপনাকে দেখাবে যেটা হচ্ছে ইমার্জেন্সি। এখন এই ইমার্জেন্সিটা কেন দেখায়? তার মানে হচ্ছে যে এই আইসি তো টোটালি কাজই করতেছে না, 2G আইসি তো কাজই করতেছে না। কেন? 2G তে হচ্ছে ভোল্টেজ নাই। যখনই এই আইসিতে ভোল্টেজ থাকবে না, তখন এই আইসি তো পাওয়ারই ওপেন হবে না এই আইসির। তো এই আইসি কাজ করবে কীভাবে? তো এই টোটাল বডিটা একটা অ্যান্টেনা হিসেবে কাজ করে। যে এই 2G আইসি হচ্ছে আমার কি রিসিভার। তো রিসিভ তো হচ্ছে বিভিন্নভাবে হয়। রিসিভ হচ্ছে এই 2G আইসিও রিসিভ করে, আর এই যে ডাইভার্সিটি অ্যান্টেনা আছে এও রিসিভ করে, দুইজনের কাজই রিসিভ। এ যদি কাজ না করে তাহলে আমার এর মাধ্যমে কাজটা হয়ে যায়। অথবা এখানে আরও কিছু ট্রিক্স আছে, আর এই নেটওয়ার্ক সেকশন সম্পর্কে ভাই অনেক কিছু জানার আছে। এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি শিখতে পারেন এবং মানে জানার পরে যদি আপনারা কাজটা করেন, আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে যে আপনারা আল্লাহর রহমতে 80% সফলতা পাবেন। 80%, 20% কেন পাবেন না? 20% বিভিন্ন ইরোর থাকার কারণে, সফটওয়্যার রিলেটেড কিছু ইস্যু থাকার কারণে পেতে পারেন, বাট সেখানে এমনটা হবে যে আপনি ওই জিনিসটা আপনার জানা নাই যে এটা সফটওয়্যার থেকে হয়েছে না হার্ডওয়্যার থেকে হয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনার জানা নাই বা আইডিয়া নাই, সেই কারণে আপনি ফেইলিয়ার হতে পারেন। বাট হার্ডওয়্যার ইস্যুতে আপনি 80% সফলতা পাবেন যদি আপনি প্রপার নেটওয়ার্ক সেকশনকে ডায়াগনোসিস করতে পারেন যে কোন পার্টস কিভাবে কাজ করে। হ্যাঁ, এই যে এখানে যতগুলো কম্পোনেন্ট আছে, আপনার ডুপ্লেক্সার, ট্রিপ্লেক্সার, হ্যাঁ, এসএডব্লিউ ফিল্টার, তারপর ডাইভার্সিটি, হ্যাঁ, কয়েল, রেজিস্টর, ক্যাপাসিটর, প্রত্যেকটা আইসির প্রত্যেকটা পিন কার কি কাজ, এর মধ্যে কোন পিন মিসিং হয়ে গেলে কত ব্যান্ড কাজ করবে না। আমাদের এই ফোনগুলো হচ্ছে এই যে 2G, 3G, 4G যে নেটওয়ার্কগুলো কাজ করে, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে কাজ করে, যেমন ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 7, ব্যান্ড 20, ব্যান্ড 28, হ্যাঁ, এরকম করে একদম 70, তারপরে N4, এগুলো 5Gর ক্ষেত্রে। তো এরকম করে বিভিন্ন রকম প্যারামিটারের ব্যান্ড আছে। এই ব্যান্ডগুলো যখন মিসিং হয়ে যাবে, তখন আপনার হচ্ছে দেখা যাচ্ছে 2G কাজ করতেছে, 3G কাজ করতেছে না, অথবা 4G নেটওয়ার্ক হচ্ছে খুব লো, তারপর হচ্ছে অথবা ড্রপ হচ্ছে কিছুক্ষণ পর পর, অথবা হচ্ছে 2G আসতেছে না, 4G আসতেছে, 4G আসতেছে না, 2G আসতেছে, 3G সাপোর্ট করতেছে না, এরকম বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে। তো এই ইস্যুগুলো সলভ করতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে যে কিভাবে নেটওয়ার্ক সেকশন কাজ করে। এখানে যে যত বেশি পরিমাণ আইসি আছে নেটওয়ার্ক সেকশনে, এত ব্যাপক আইসি মনে হয় আর কোনো সেকশনে নাই। তো এই আইসিগুলোর কাজ কি? এই যে এলএনএ এখানে দুইটা এলএনএ আছে, যেমন এই একটা এলএনএ আছে, এই লো নয়েজ অ্যাম্পলিফায়ার, এই একটা এলএনএ, এখানে আরেকটা এলএনএ আছে, কোথায় সেটা, হোয়াট ইজ দিস? তো এলএনএ কি একটাই? হ্যাঁ একটাই, আর দেওয়ার কথা ছিল বাট দেয়নি। আচ্ছা, এই এলএনএ গুলো কি কাজ করে, তারপর হচ্ছে আমার ডুপ্লেক্সার কি কাজ করে, ডিপ্লেক্সার কি কাজ করে, ট্রিপ্লেক্সার কি কাজ করে, ডাইভার্সিটি কি কাজ করে, তারপর হচ্ছে আরএফ সুইচ কি কাজ করে, এইগুলো যদি আপনি প্রপারলি না জানেন,
আপনি নেটওয়ার্ক সেকশনে সফলতা পাবেন না। আর এইগুলো আমার যে পেইড ক্লাস আছে সেখানে আমি পিন বাই পিন ধরিয়ে একদম একে একে দেখাই যে এই এই যে হচ্ছে ডুপ্লেক্সার এখানে লাগানো আছে, বা এই যে কি বলে যে এই ডুপ্লেক্সারের কাজ কি, এই ডাইভার্সিটির আইসির কাজ কি, এই এলএনের কাজ কি, এলএনের প্রত্যেকটা পিন কোন পিনে কি কাজ করে। হ্যাঁ, এরকম করে আমি আসলে আল্লাহ রহমতে যতটুকু অর্জন করছি সেটার মধ্য দিয়ে আমি শেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমাদের প্রবলেমটা যেহেতু আমরা পেলাম হচ্ছে বিপিএ এপিটি এই কয়েলটা কি হচ্ছে, কয়েল দিয়ে সুইচিং হচ্ছে না, যে পাওয়ারটা সুইচিং হয়ে আমার মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা দুইটা আইসিতে, সেটা সুইচিং হচ্ছে না। কয়েলের মাধ্যমে সুইচিং হচ্ছে না, তা কয়েলটা ভালো আছে কিনা আমার সেটা দেখার জরুরি। আমরা ডিরেক্টলি কোনো আইসি চেঞ্জ করব না। আমরা যদি কোনো আইসি না চেঞ্জ করে ডিরেক্টলি আসলে আমরা প্রবলেমগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যে কম্পোনেন্ট ভোল্টেজ, কম্পোনেন্টে অথবা আইসিতে ভোল্টেজ সঠিকভাবে ইন হচ্ছে কিনা, বা হচ্ছে কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা, কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, কোনো কম্পোনেন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো যেন জানি। আমরা দেখতে পাচ্ছি কয়েলটাও ঠিক আছে, মানে দুই প্রান্ত কি হচ্ছে এখানে 0 0 দেখাচ্ছে, তার মানে আমরা ধরে নিলাম যে কয়েলটা ঠিক আছে। বাট ঠিক থাকার পরেও আমরা একটু কয়েলটাকে একবার চেঞ্জ করব, যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা সেকেন্ডলি এই বিপিএ এপিটি আইসিটাকে চার্জ করব, দেখব যে এই আইসিটা হচ্ছে নষ্ট কিনা। তো ফার্স্ট আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া কয়েল চেঞ্জ করা। সেকেন্ডলি আমরা হচ্ছে বিপিএ এপিটি আইসিকে রিপ্লেস করব যদি কয়েল চেঞ্জ করে প্রবলেমটা সলভ না হয়। তো কয়েল যেহেতু আমরা রিপ্লেস করতেছি, এখন এটা কি বাক কয়েল না বুস্ট কয়েল সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং এইখানে যদি আপনি বাক এবং বুস্ট সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান বা নলেজ না থাকে, তাহলে আপনারা যে কাজটা করবেন, যে আপনারা সেম বোর্ড না হলেও কোনো সমস্যা নাই, মানে এপিটি আইসির পাশে অন্য বোর্ড থেকে যে কয়েলটা লাগানো আছে সেটাকে আপনারা তুলে দিয়েও রিপ্লেস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলেও কাজ করবে। আমি অন্য একটা স্ক্র্যাপ বোর্ড থেকে কম্পোনেন্টটা সংগ্রহ করার কাজ করতেছি।
এবার ফোনটা ঠান্ডা হওয়ার জন্য আমাদের একটু সময় নিতে হবে, সরি মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নিতে হবে। তারপর আমরা যে কাজটা করব যে একবার চেক করে নিব যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কি না। যদি না সলভ হয় তাহলে পরবর্তী স্টেপে আমরা আগাবো। আমি বিপিএ এপিটি আইসিটাকে তুলে ফেললাম, কেননা এই কয়েলটা চেঞ্জ করার পরে আমার প্রবলেমটা সলভ হয় না, তার মানে কয়েলের কোনো দোষ নাই। এখন কয়েলটা চেঞ্জ কেন করলাম, তার কারণ হচ্ছে যে এই কয়েলের মধ্যে কয়েলটা হচ্ছে একটা তার দিয়ে পেঁচানো পেঁচানো এই পাশে আসছে। এখন অনেক সময় কি হয়, এই প্যাচের সংখ্যাগুলো যখন কি বলে কেটে যায়, না কেটে না, নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়ার পরে একটা লেয়ার শুধুমাত্র তাজা আছে, তখন কি হবে যে ওই লেয়ার থেকে এই পরিমাণ ভোল্টেজ আউটপুট দিতে পারবে না। যেটা যখন পরিপূর্ণ থাকে তখন যে কাজটা করতে পারবে, কিন্তু বাকি প্যাচগুলো নষ্ট হওয়ার কারণে কিছু কিছু সংখ্যক প্যাচ শুধু হচ্ছে ভালো আছে। তো সেই ক্ষেত্রে কয়েল কিন্তু এপাশে ওপাশে বিপ দেবে এবং হচ্ছে আপনার কয়েল ভালো আছে সেটা দেখাবে, বাট এর ভ্যালু কিন্তু কমে গেছে। এর ভ্যালু যখনই কমে যাবে তখন হচ্ছে গিয়া এটা দিয়ে আর যেই কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা প্রপারলি হবে না। তো সেই জন্য আমি কয়েলটাকে প্রথমে চেঞ্জ করে সহজে দেখলাম যে কাজটা হয় কিনা, যেহেতু হয়নি পরে আমি এপিটি বিপিএ এপিটি আইসিটা তুলে ফেলছি। এখন আমি সিমিলার মডেলের একটা বিপিএ এপিটি আইসি এখানে রিপ্লেস করব স্কার্প বোর্ড থেকে। রিপ্লেস করার পরে দেখি কি অবস্থা হয়। বিপিএ এপিটি আইসিটাকে অন্য একটা স্কার্প বোর্ড থেকে আমি তুলে এনে রিপ্লেস করব। এখানে দেখেন এই আইসিটার ডট সিম্বল হচ্ছে এখানে, আর আমার শুধুমাত্র এই আইসিটার ডট সিম্বলের উপর খেয়াল করতে হবে। কনফিগার সিমিলার, এখানে হচ্ছে WTR 2965 এবং হচ্ছে যেহেতু 4G বেস ফোন, আইসিগুলোর মডেলও সিমিলার। তো এবং এই বোর্ডের কনফিগার আর হচ্ছে আমি যে বোর্ড থেকে নিচ্ছি এটা ডিফারেন্ট মডেল বাট কনফিগার সেম, আমি এটা ইউজ করতে পারি। তো শুধুমাত্র ডট সিম্বলটা আমার হচ্ছে খেয়াল রাখতে হবে, কেননা এটা নোস্কার পয়েন্ট এবং এখান থেকে এই আইসির কাউন্টিং শুরু, এখান থেকে হচ্ছে 1 নম্বর পিন শুরু। তো আমি শুধু হচ্ছে যেহেতু সিমিলার পিন এবং আইসির কনফিগার সেম, নাম আলাদা হতে পারে কোনো সমস্যা নেই, বাট কাজ এক, সেক্ষেত্রে আমি ওই এপিটি সেকশন থেকে স্কার্প বোর্ডের এপিটি সেকশন থেকে সেই আইসিটাকে তুলে এনে এখানের এপিটি যে সেকশন আছে সেখানে এপিটি আইসিটাকে রিপ্লেস করে দিব। নিচের বলগুলো যেহেতু সমান্তরালে আছে, সেক্ষেত্রে আইসিটা রিভলভিং না করলেও চলবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কনফিডেন্সের উপর, যে আপনি রিভলভ ছাড়াও যদি হচ্ছে পেস্ট করেন সেক্ষেত্রে আইসিটা কাজ করবে কি না। বলেন কেন? ঠিক আছে। বাবা, এখানে যে তুমি এটা রাখো, এটার মধ্যে আগুনটা ছেড়ে দেয়। হুম। ওইটা ধরলেই আগুন ধরে যায়। হুম। ওই দেখি তো। বাবা, আমি কিন্তু এখনো ধরিনি। ওটা দোকানে হাত দিলে হাত পুড়ে যাবে। ও আমার তো আমরা ফোনটাকে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক বারে কোনো ধরনের নেটওয়ার্ক আসতেছে না এখনও।
নো সার্ভিসই দেখাচ্ছে, বাট আমি যদি একটু নেটওয়ার্ক মোড চেঞ্জ করে দেখি, যেহেতু আমার রুমের মধ্যে হচ্ছে 4G কভারেজ নাই, 2G তো থাকবেই, সেক্ষেত্রে নেটওয়ার্ক মোডটা একটু চেঞ্জ করে দেখতে পারি, 2G করে দেখতে পারি যে হচ্ছে কাজ হয় কিনা। বিভিন্নভাবে দেখা যায়, কিন্তু তার মধ্যে একটা পদ্ধতি 2G করার পরেও। হ্যাঁ, ইমার্জেন্সি নাম্বার যেহেতু আসছে আর রেডিও অফ যেহেতু নাই, তার মানে কাজ হয়েছে। যেহেতু রুমের ভিতরে নেটওয়ার্ক কভারেজ নাই, আমি এটার মাধ্যমে যদি একটু 4G অ্যান্টেনাটাকে শর্ট করে নেই, তাহলে রেজাল্টটা কি হয় দেখি। হ্যাঁ, কাজ হয়েছে। ব্যাকশেলটা লাগানোর পরে, প্রপার ফিটিং করার পরে নেটওয়ার্কটা প্রপারলি আসবে ইনশাল্লাহ। 4G 3G সবই পাবো, বাট আমার রুমের মধ্যে যেহেতু 4G কভারেজ নাই, অনলি 2G আছে, সেজন্য আপনারা 2G দেখতে পাচ্ছেন।